অনেক করেও আখি আজ মির্জা হাউজ থেকে বেরুতে পারল না। শায়লা মির্জা তাকে যেতে দিবেন না, উনার এক কথাই এখানেই কয়েকদিন থাকতে হবে। উনার বায়নার কাছে জিম্মি হল আখি। কয়েকদিন থাকার মানসিকতা না থাকলেও আজ রাতটা থেকে যাওয়ার মন মানিয়ে নিল। যাক, অবশেষে আখি ফিরে আসলই। এখন ওই আপদ আদৃশ্য নেই। সুখে থাকতে ভূতে কিল দিয়েছিল ওকে, বুঝে নিত এখনো কি হারাইছে। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আদ্রিস আখিকে না ছাড়লে আমার আদ্রিতের জীবনে আবার আখি কেমনে ফিরত? তোমার মাথা ঠিক আছে শায়লা, আমাদের ছেলের এখনো বিয়ে হয়নি, ওর জীবনে এখনো কোনো দাগ লাগেনি। হ্যাঁ, কথাটা 6 বছর আগে হলে ঠিক ছিল, কারণ তখন আখিও অবিবাহিত ছিল, তার জীবনে কোনো কলঙ্ক ছিল না। কিন্তু এখন আখি ডিভোর্সি, তাও মেনে নেওয়া যেত, কিন্তু আদ্রিস ওকে ছেড়েছে, ও মা হতে পারবে না বলে। কথাটা তুমি জানো? এত কিছুর পরেও তুমি বলবে আখিকে ঘরের বউ বানাতে? তুমি কথাটা কেমনে বলতে পারলে আরিয়ান? আখিকে আমি সবসময় ঈশিকার মতো করেই দেখেছি। সেই প্রথম থেকেই আমি আখিকে আমার আদ্রিতের বউ করে ঘরে নিয়ে আসার স্বপ্ন দেখে এসেছি। কি হয়েছে, ও ডিভোর্সি তো? কি হয়েছে, ও মা হতে পারবে না তো? ছি আরিয়ান, এত শিক্ষিত হয়েও তুমি এমন মানসিকতা রাখো? আজকাল অনেক ব্যবস্থা থাকে নিজের সন্তান পাওয়ার, টাকা থাকলে এমন অনেক পাওয়া যায়। তাছাড়া আখি আদ্রিত দুজনই ডাক্তার। আচ্ছা, একটা কথা বলো, তুমি আমায় আল্লাহ না চান যদি এমন সবকিছু আমাদের ঈশিকার সাথে হতো, তখনও কি তুমি এমনটা বলতে ওকে নিয়ে? দেখো শায়লা, তুমি আমায় ভুল ভাবছ। আখিকে আমিও যথেষ্ট ভালোবাসি, ও আমার কাছে ঈশিকার মতোই। কিন্তু এর মানে এটা নয় যে অনুভূতিতে ভেসে যুক্তিগত দিক ভুলে যাব। তুমি থাকো তোমার যুক্তি নিয়ে, এই ঘরে বউ হয়ে তো আখিই আসবে। কথাটা বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জা মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আদ্রিতদের বিশাল বাড়ির একটা গেস্ট রুম আখির জন্য রেডি করা হয়েছে। কক্ষটা বেশ ভালোই লাগলো আখির। সাথে করে এক্সট্রা কাপড় তো আনেনি, তাই ঈশিকা নিজের একটা নতুন 3 পিস পরতে দিল তাকে। ঈশানার সদ্য বাচ্চা হয়েছে, শরীর আগে থেকে একটু বেড়েছে, তাই আখির গায়ে কাপড়টা অনেকটা ঢিলে পড়েছে, কিন্তু খারাপ লাগছে না তাকে। তাছাড়া আখি ঢিলে কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে বৃষ্টি নেমেছে প্রচুর, আবহাওয়া বেশ শীতল। কেমন জানি মনে ভালোবাসা ভালোলাগার এক আচমকা অনুভূতির সৃষ্টি করে উক্ত এই আবহাওয়া। ভেসে আসা মৃদু হাওয়া শরীরে যেমন শীতলতার অনুভূতি দেয়, তেমনি মনে এনে দেয় এক আলাদা তৃপ্তি। আজ হঠাৎ করেই আবার মনে পড়ছে বিশ্বাসঘাতক সেই প্রেমিক পুরুষের কথা। না জানি এমন কত সুন্দর ক্ষণ কাটিয়েছে আখি তার সনে। চাইলেই কি ভালোবাসার সে মুহূর্তগুলো নিমিষেই ভোলা যায়? বারান্দার বেশ পাশ ঘেঁষে দাঁড়ানোতে বৃষ্টি এসে আছড়ে পড়ছে আখির গায়ে, তবুও পিছু হটছে না সে। ইচ্ছে করেই যেন বৃষ্টিকে উস্কানি দিয়ে যাচ্ছে আখি তাকে ভিজিয়ে তোলার জন্য। এই যে বাচ্চামো, এখনো গেল না? ভিজছ কেন এত রাতে? আমার ইচ্ছে করছে তাই। আপনি কেন এসেছেন এত রাতে এখানে? জ্বর শরীরেও বাহাদুরি যায় না, তাই না? আমি বাহাদুরি করলাম কোথায়? ফুটবল শরীর নিয়ে মাঝরাতে ঘরে ঘুরে বেড়ানো বাহাদুরি নয় তো কি? হয়েছে, বাহাদুরি করব আমি, তোমার সাথে এমনটা না করলে হবে না। চুপচাপ এসো ওখান থেকে, আবহাওয়া ভালো না, জ্বর আসবে। আসলে আসুক, ভিজব আমি, যান আপনি গিয়ে ঘুমন। তাছাড়া আপনার মতো ঠুসঠাস করে জ্বর আমার আসে না। তবে আসবে না তুমি? না। এত জেদি কেন তুমি বলো তো? জেদ আমার রক্তে মেশা, তাই। আসবে না? না। ওকে, আমি আসছি। এবার আদ্রিত গিয়ে আখিকে টেনে নিয়ে এলো কক্ষের ভিতর, তারপর বারান্দার দরজা লাগিয়ে দিল। এটা কি করলেন আপনি? দরজা লাগিয়েছি দেখনি? আপনার ঘরে এসেছি বলে ক্ষমতা খাটাচ্ছেন? ওটাই মনে করো। আপনি কখনো বদলাবেন না, নিরামিষ তো নিরামিষই থাকে। কই, এমন আবহাওয়ায় লোক একসাথে বসে বৃষ্টি উপভোগ করার ফাঁকে গল্পগুজব করে, আর ইনি দরজা লাগিয়ে ঘুমোয়।
হ্যাঁ আমি নিরামিষ, তবে নিরামিষ হলেও তোমার সাথে থেকে কিছু জিনিস তো আয়ত্ত আমিও করেছি, হয়তো তোমার থেকেও বেশি কিছু জানি। যেমন? আমি আবার মুখে বলতে মজা পাই না, করে দেখাই। আচ্ছা, তবে তাই। চলো। কোথায়? গেলে বুঝবে। আমার পিছন আসো। আখি আদ্রিতের পিছন গেল। ঘরের ভিতরের পিছন দিকটায় বড় একটা খোলা জায়গা, যাতে বেশ বড় একটা জানালা দরজার ন্যায়, বারান্দার মতো বাইরের দিক তার, তবে ভিতরের দিকে কাচের দরজা, সামনে পর্দা লাগানো, সেখানে বসার জন্য অনেক বড় করে জায়গা বানানো, যেখানটায় বসে বাগানের দিকটা সম্পূর্ণ চোখ ভরে দেখা যায়। জায়গাটা আখির বরাবরেরই প্রিয় ছিল, যখনই আসত এখানেই বসে থাকত সারাদিন, আদ্রিতের সাথে আড্ডার আবদার করত এখানটায়। এবার ছোটে এসেই জানালার পাশ লেগে বসল আখি, আদ্রিত তার পাশে এসে বসল। দেখলে এখন বৃষ্টিও উপভোগ করতে পারবে আর ভিজবেও না। তবে এতে আপনার কোনো ক্রেডিট নেই, জায়গাটা আগে থেকে বানানো। আইডিয়া তো আমি দিলাম। তা মানা যায়, কারণ আপনার ওই নিরামিষ মাইন্ডে এত সুন্দর আইডিয়া আগে কখনো আসতো না। আগে তো একটু সময় আমার সাথে বসে কথা বলার জন্য বললে মনে হতো আপনার কাছ থেকে আপনার প্রাণ চাওয়া হয়ে গেছে, যাক এখন তো নিজে থেকে এক আধটু কথা বলার সুযোগ বানিয়ে নেন। ভুল তো মানুষ সারা জীবন করে যায় না, এক সময় তা শোধরাই। যাক অবশেষে যখন ভুল ধরতে পেরেছেন তবে তার সাজাটাও নইলে দেই। কি সাজা দিবে? বেশি কিছু না, ঘুমে ডলুডলু হয়ে পড়ার আগ অবধি আমার সাথে এখানে বসে গল্প করতে হবে, যদি আপনার অসুস্থ শরীর মানে তবে। আরে না, জ্বর একটু সকালে ছিল, এখন একদম নেই, ভালোই লাগবে তোমার সাথে আড্ডা দিতে। যাক নিরামিষটা কাটল তবে। তা আড্ডাতে কি আমাকে রাখা যাবে? রিঙ্কির সেখানে হঠাৎ আগমনে অল্পতে হাসিমুখটা মলিন হল আদ্রিতের। আখির সাথে অনেক দিন পর এমন একা সময় পার করার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল তার। আখি হেসে জবাব দিল, আরে কেন নয়, এসো রিঙ্কি। 2 থেকে তো 3 ভালোই। রিঙ্কি এসে আদ্রিতের বেশ পাশ হয়ে বসল। আখির কেমন জানি ভালো লাগল না বিষয়টা, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করল, তবে আদ্রিত অনেকটা সরে গেল সাথে সাথে। তা আখি, তোমার কথা অনেক শুনেছি আদ্রিতের কাছে, তাছাড়া এখন ঈশিকার কাছ থেকেও শুনে এলাম, ভালোই নাম করে ফেলেছ তুমি কম দিনে। ধন্যবাদ। তা তোমার আর ডাক্তার আদ্রিতের পরিচয় কেমনে? আমেরিকাতে দুজন একই হাসপাতালে ছিলাম, একসাথেই কাজ করতাম দুজন, ওখানে তো আমাদের বেশ নাম ছিল, শুধু ডাক্তারি যোগ্যতার জন্য না, একসাথে আমরা এত থাকতাম যে অনেকেই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করত। আসলে আদ্রিত চাইলে হয়তো এতদিনে বিয়েও করে নিতাম আমরা। হা হা হা। অহ। রিঙ্কির কথায় কেন জানি অনেকটা খারাপ লাগলো আখির, কেমন যেন ঠিক তেমনটাই অনুভব হলো যেমনটা ঠিক 6 বছর আগে আদ্রিতের পাশে কোনো মেয়েকে দেখলে হতো। পার্থক্য শুধু এটাই, তখন আখি এতে অতিরিক্ত প্রতিক্রিয়া করত, সবার সামনেই আদ্রিতের উপর অধিকার ফেলাত, তাকে নিজের বলে দাবি করত। বর্তমানে যার এক অংশ করার মানসিকতা আখির নেই, তাই পানসে মুখে অল্প জবাবটা দিল। এদিকে আদ্রিতের মনে ভয় জন্মাল। এই রিঙ্কি বাড়িয়ে কেন বলছে এসব? আখি না আবার আমায় ভুল বুঝে যায়। আরে তেমন কিছু না আখি, ওর তো বাড়িয়ে বলার স্বভাব সবসময়ের, ও শুধুই আমার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। হয়েছে আর ঢাকতে হবে না। তোমার কি মনে হয় আখি, এত হট মেয়ের সাথে কেউ এত বছর ধরে জাস্ট ফ্রেন্ড সম্পর্কে থাকে? তা তুমি বলো তোমার খবর, শুনেছি বিয়ে করেছিলে, ডিভোর্সও হয়ে গেছে। এখন ফিউচার প্ল্যান কি? দ্বিতীয় বিয়ে করবে নাকি? সবগুলো কথাই যেন আখির মনে দাগ কেটে গেল, সোজাসাপটা জবাবে বলল আখি, এমনটা তো জরুরি নয়, জীবনে একজন চলে গেছে বলে আরেকজনকে নিয়ে আসতেই হবে। জীবন একাও কাটানো যায়। তা যায়,
কিন্তু আদ্রিতের মতো সুদর্শন পুরুষ সামনে থাকলে কিন্তু নিজেকে ঠিক রাখা অসম্ভব। তুমি আবার ওর দিকে নজর দিয়ে বসো না। হা হা হা, এসব কি বলছো তুমি রিঙ্কি? আরে আদ্রিত, তুমি রাগছ কেন? আই এম জাস্ট কিডিং। তোমার কি আমার কথায় খারাপ লেগেছে আখি? মজাই তো করছিলাম। না না, খারাপ লাগবে কেন? মোটেও খারাপ লাগেনি। তা আপনারা গল্প করুন, আমি চলি, ঘুম পাচ্ছে। আখি, কথা শুনো আমার। আখি আদ্রিতের পিছু ডাকে কান না দিয়েই চলে যায়। আদ্রিত এবার বেশ রেগে বলে, তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানো রিঙ্কি। তুমি আজ আমার বাড়ির মেহমান না হলে আখির সাথে এমন ব্যবহার করার পরিণাম কি হতে পারে দেখিয়ে দিতাম। আমার আখির চেহারায় মলিনতা আমার সহ্য হয় না। সামনে থেকে এমন কিছু করার আগে ভেবে নিও। আদ্রিত বেগতিক পায়ে গেল এবার আখির পিছন। রিঙ্কি পায়ের উপর পা তুলে জায়গায় বসেই মুচকি হাসল। আখি কক্ষে ঢোকার আগেই আদ্রিত এসে তার হাত পাকড়াও করল। আখি, শুনো আমার কথা, ওই রিঙ্কির কথায় মন খারাপ করো না। ও আসলে গায়ে পড়া একটা মেয়ে, তাছাড়া কাকে কি বলতে হয় সে জ্ঞান ওর নেই। ঠিক আছে আদ্রিত, আমি ওর কথায় মন খারাপ করিনি, আমি ঠিক আছি। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। জ্বর তো দেখি এখনো আছে, যান গিয়ে ঘুমান। আদ্রিতের কপালে হাত দিয়ে বলল আখি কথাটা স্বাভাবিকভাবে। নিরাশ হল আদ্রিত এতে। তুমি না বললে সারারাত আজকে গল্প করবে? আরে কি যে বলেন, আমি তো মজা করি জানেনি। কাল হাসপাতাল আছে, তাছাড়া আপনি অসুস্থ, সারারাত এভাবে বিনাশ করলে হবে? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। অতএব আর কথা না বাড়িয়ে কক্ষে ঢুকে দরজা লাগিয়ে নিল আখি। আদ্রিত ভালোই বুঝতে পারল আখি ভালো নেই। আফসোস হল তার একসময় যে মেয়ে অনুভূতি নামক জিনিস লুকোয় কিভাবে তা জানত না। অল্পতে কান্না করে ঘর ভাসা তাজ সে হাসির নিচে লুকিয়ে রাখে পাহাড় সমান যন্ত্রণা। আদ্রিশ হঠাৎ তার বুকে কারো নরম হাতের ছোঁয়া পেল। চোখের উপর থেকে হাত সরিয়ে দেখল হৃদিকা। অন্যদিন যার এমন স্পর্শে শরীরে মুহূর্তেই আলাদা শিহরণ তৈরি হতো, আজ তেমনটা আর হচ্ছে না আদ্রিশের। মন আজ খুব করে আবারও আখিকে চাইছে। যা চাইলেও সম্ভব না আজ। ব্যর্থতা আর অসক্ষমতা আদ্রিশের সব সুখ যেন নিমিষেই কেড়ে নিল। বর্তমানে চাইলেও আর কোনো সুখের দোলায় দোলতে মন মানাতে পারবে না সে। তাই হৃদিকার হাত সরিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। হৃদিকা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? কিছু না, ভালো লাগছে না, ঘুমোয়ে। পারলে লাইটটা অফ করে দাও। আদ্রিশের এমন ব্যবহার অল্পতে হৃদিকার মন ব্যথায় ভরে তুলল। তবে আদ্রিশকে বলল না আর কিছু। ঘরের বাতি উঠে বন্ধ করেই আদ্রিতের বিপরীতে শুয়ে পড়ল। মনের যন্ত্রণায় মত্ত হয়ে বারান্দার দরজা আজও লাগাতে ভুলে গেল। রাত ৩টে, আশপাশ জনশূন্য। আদ্রিশের বাড়ির বাইরের রাস্তা থেকে রুমের বারান্দার দরজা খোলা দেখা গেলে হুডিওয়ালা অজ্ঞাতজন এগিয়ে গেল সেদিকটায়। বাড়ির সামনে দারোয়ান, তাই পিছনের দিকের দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেল সে। বারান্দার দিকে রাখা সিঁড়ি বেয়ে ভিতরে ঢুকে পড়ল অজ্ঞাত সে জন। আস্তে পায়ে কক্ষে ঢুকে একে একে হৃদিকা আদ্রিশ দুজনেরই মুখের সামনে কিছু স্প্রে করে। দুজন কিছু না বোঝেই ঘুমের ঘরে অজ্ঞান হয়। অজ্ঞাত জন এবার নির্দ্বিধায় কক্ষে বিচরণ করতে শুরু করে। ড্রেসিং টেবিলের সামনে রাখা হৃদিকার নতুন করে আনা পণ্যগুলো একবার করে দেখে নেয়, কিন্তু ওগুলোতে কিছুই না করে এবার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে হৃদিকার হাতের মাধ্যমে তার শরীরে দিয়ে দেয়। তারপর বলে উঠে, প্রমোদ তো অঙ্গনা সাজা তোদেরও দিবে, কিন্তু অন্যদের মতো সহজ মৃত্যু তোরা পাবি না, মিস্টার এন্ড মিসেস রহমান। প্রমোদ তো অঙ্গনা অপরাধীদের ছাড় দেওয়া মোটেও পছন্দ করে না। অতঃপর যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গেল। পরদিন সকালে যশোর এসেই খোঁজ করতে লেগে গিয়েছিল জিসান। ইতিমধ্যে অনেক নতুন সন্ধান পেয়ে গেল সে।
4 বছর আগে যশোর জেলায় নকল প্রমত্ত অঙ্গনা দ্বারা যে দুটি খুন হয়েছিল বলে জিসান মনে করে তাদের সম্পর্কে বড় তথ্য পেল সে। তখন কেসটা তার থানার আন্ডারে না থাকায় তেমন মাথা ঘামায়নি বলে হয়তো এসব খবর ছটে গিয়েছিল তার কাছ থেকে। এবার ভালোই খোঁজ নিলে জানতে পারল সে দুটি খুন যাদের করা হয়েছিল তারা দুজন স্বামী স্ত্রী ছিল। প্রথম যে পুরুষের খুন হয়েছিল তার আসল ঠিকানা বের করলে জানা গেল সে যশোরের এক জায়গায় ভাড়া থাকত তার স্ত্রী তাহমিনাকে নিয়ে। প্রথম আমিরুল আশপাশ এবং কর্মস্থানের লোকের সাথে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে নাকি সে সবার থেকে কেমন দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কারোর সাথে তেমন কথাও বলতো না। কখনো কোনো বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে নাস্তাও করাতে চাইতো না, কেউ নিজে থেকে যেতে চাইলেও। তার স্ত্রীকেও আশপাশের কেউ তেমন দেখেনি ঘর থেকে বের হতে। হঠাৎ একদিন আরেকটা মেয়ে এসে তাকে স্বামী বলে দাবি করে। সেদিন সে বাড়িতে নাকি তুমুল ঝগড়া হয়। চারপাশের মানুষ মুহূর্তেই একত্রিত হয়। আমিরুলের প্রথম স্ত্রী নীলিমা ছিল সে যে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনাকে অনেক মারধর করে। তবে তাহমিনা এতে কিছুই বলল না আর না তো তার কোনো প্রতিবাদ করতে চাইল। বরং পুরো ঘটনায় স্বাভাবিক থাকলো, যা আশপাশের লোকের কাছে অনেক অস্বাভাবিক বলে মনে হলো। আমিরুল নীলিমাকে সেদিন অনেক মারধর করলো। এসবের এক পর্যায়ে সেখানে পুলিশ এসে তিনজনকেই আটক করে ধরে নিয়ে গেল। সুযোগ সুবিধা করে আমিরুল তাহমিনাকে নিয়ে বাড়িতে চলে আসতে সক্ষম হলেও নীলিমা তার উপর কেস করে বসল। কেস চলাকালীন একদিন হঠাৎ আমিরুলকে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু তাহমিনাকে কোথাও পাওয়া গেল না। এর কিছুদিন পর নীলিমাকেও খুন করা হল, কিন্তু তাহমিনা কে আর কোথায় গেছে কেউ বলতে পারে না। তারা সেখানকার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না, এমনকি তাহমিনাকে তেমন কেউ দেখেও নি, তাই তার বা তাদের বিষয়ে কিছু বলা সবার জন্যই দুরূহ ছিল। জিসান এবার গভীর চিন্তায় ডুব দিল। তার ভাবনামতে হোক না হোক এই তাহমিনাই এসব খুনের সাথে জড়িত, যদি সে এখনো বেঁচে থাকে। এখন জিসানকে খোঁজে বের করতে হবে তাহমিনাকে। আখির মন বড্ড খারাপ আজ, চাইলেও রিঙ্কির রাতে বলা কথাগুলো ভুলতে পারছে না সে। এমনিতে কারো বলা কোনো কথা কখনো মনে নিয়ে বসে থাকে না, হাসি খুশি থাকাই আখির স্বভাব, কিন্তু আজ যেন চাইলেও খুশি থাকতে পারছে না। মনটা কেমন জানি ভার হয়ে আছে। কি করবে আখি? ডিভোর্সিদের হয়তো সবাই এমন নিচু চোখেই দেখে। মন ভালো করার জন্য ইশিকার সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে কোলে নিয়ে নিজের রুমে এসে খেলা করছিল আখি। এমনিতে বাচ্চাদের সে খুব পছন্দ করে। ঠিক তখন কক্ষে নক করল আদৃত। আসতে পারি? হুম আসুন ডাক্তার সাহেব। কি করছো? এই তো নিশিকে নিয়ে খেলা করছি। শুধু খেলা করবেই? হাসপাতালও তো যেতে হবে, আর তার আগে নাস্তা করতে হবে, চলো। আপনার জ্বর নেমেছে? হ্যাঁ, একদম সুস্থ আমি বর্তমানে। আজকে হাসপাতালও যাব। চলো নাস্তা করবে? না আমি নাস্তা করব না, খিদে নেই। নেই বললে চলে? চলো চুপচাপ। খাবো না দাদৃত, প্লিজ আপনি গিয়ে খেয়ে নিন। তুমি না খেলে আমিও খাচ্ছি না। এ কেমন জেদ? তেমন জেদ যেমন তুমি করছো। আপনি একটু বেশি করছেন। তুমি কোথায় কম করছো? কথায় কথায় ঝগড়া না বাঁধালে হয় না আপনার? ঝগড়াটের সাথে ঝগড়া করব না তো কি করব? কি আমি ঝগড়াটে? আমি তো সেটা বলিনি, তবে তুমি মেনে নিলে আমার কি করার আছে? আপনি কি মনে করেন আপনি আমায় কথায় ফাঁসাতে পেরো যাবেন? চেষ্টা তো করতেই পারি। তখনই নিশি কেঁদে উঠল চিৎকার করে। দেখলেন তো আপনার বাজে ফাজলামো নিশিরও পছন্দ হয়নি, দিলেন তো কাঁদিয়ে বাচ্চাটাকে। না না কাঁদে না ময়না। ও কাঁদছে কারণ ওর তোমার কথা পছন্দ হয়নি। আপনার মতো পচা নিরামিষ কথা বলি না আমি। হয়েছে তোরা থামো এবার, এত বড় হয়েও দুজন বাচ্চাদের মতো ঝগড়া করা বাদ দিলি না।
আখি চল, আদ্রিতকে নিয়ে নাস্তা করবি, নিশিকে আমার কাছে দে। না মামুনি, খিদে নেই। আবার কথাটা বললে নাস্তার জায়গায় থাপ্পড় খাইয়ে তোর পেট ভরাব। তুমি আমায় এমনটা বলতে পারলে মামুনি? আহ্লাদি করে ঠোঁট উল্টে বলল আখি। যাবি এবার খেতে? না দিব সত্যি, একটা কানের নিচে বসিয়ে দিয়ে দাও মা, তাও যদি একটু বুঝদার হয়। হুহ, কি এসেছেন আমার বোজদার সাহেব। আখি আদ্রিতকে ভেঙচি কেটে চলে গেল পাশ কাটিয়ে। আদ্রিত মুচকি হেসে তার পিছু গেল। শায়লা মির্জা দুজনের যাওয়ার পানে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে তৌফিক দাও যাতে এ দুজনকে আমি এক পবিত্র বন্ধনে বেঁধে দিতে সক্ষম হই, যে বন্ধন থাকবে জীবনভর, কখনো ছিঁড়ে যাবে না। দুজন একে ওপরে খুঁজে পাবে নিজেদের প্রকৃত সুখ। রহম করুন রাব্বুল আলামিন। আজ হঠাৎ করেই লক্ষ্য করল হৃদিকা তার গায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে, একটা টান টান ভাব সারা শরীর জোরে। মনের ভয় আরও প্রখর হল তার। হঠাৎ হাতে অল্প ব্যথা অনুভব করলে হাতে সূচের ছিদ্র লক্ষ্য করল সে। হতবাক হল মুহূর্তেই। আমি তো কোনো ইঞ্জেকশন দেইনি, তবে হাতে সূচের দাগ এলো কোথা থেকে? তাছাড়া ব্যথাও আছে, এদিকে চামড়াও কেমন খসখসে হয়ে আছে। না দেরি করলে হবে না, দেখছি আজ একবার সময় করে ডাক্তারে যেতে হবে। এভাবে বসে থাকলে তো আর হয় না। তবে ব্যাপারটা আদৃশকে জানানো উচিত হবে না। আদৃশের কিছুই ভালো লাগছে না, জীবনটা কেমন বিষাদময় হয়ে গেছে। মন শুধু আখিকেই খোঁজে বেড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল, তখন হৃদিকা এসে তাকে বোতাম লাগাতে সাহায্য করতে শুরু করলে তাতে বাধা দিল আদৃশ। হৃদিকার প্রতি কোনো টানই যেন বর্তমানে অনুভব করছে না আর সে। কি হয়েছে আদৃশ? কিছু না, ভালো লাগছে না কিছু। আমি চলি। কখন ফিরবে? আজ কখন আসবো জানি না, আসতে দেরি হবে। দিনে ফিরবে না তো? না। কেন? না এমনি, আমতা করে জবাব দিল হৃদিকা। আদৃশ আর সে নিয়ে এত মাথা না ঘামিয়ে বরং চলে গেল। মামুনি, আমি হাসপাতাল থেকে বাড়ি চলে যাব। কি বললি তুই? আবার বলতো। না মানে একদিন তো থেকেছি। তো কোনো বড় তীর মেরেছিস? এখানে তুই মাস দেড় থেকে যাবি, তার মধ্য দিয়ে তোকে পার্মানেন্ট করে রাখার ব্যবস্থা করে নিব আমি। শেষের কথা মিনমিনিয়ে বললেন শায়লা মির্জা। কি বললে মামুনি? না, বললাম যে তুই এখন যাবি না। কিন্তু মাস দেড় তো বেশি হয়ে যায়। তো কি হলো? বুঝেছি, আমি তো তোর নিজের মা না, তাই এমন করছিস। নিজের মা হলে তো এমন কখনো করতি না। তুমি কিন্তু আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করছো মামুনি। হ্যাঁ, আমার অনুভূতি তো নাটক মনে হবে তোর কাছে। যা চলে যা, আমার আর কাউকে প্রয়োজন নেই। কি বলছেন মামুনি এসব? আচ্ছা ঠিক আছে, দেড়-দুই মাস না থাকলেও কিছুদিন থেকে যাব। এবার খুশি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। অনেক সন্ধানের পর জিসান পেল আমিরুলের ঘনিষ্ঠ এক বন্ধুর খোঁজ। আমিরুলকে প্রায় সময়ই তার সাথে দেখা যেত, অনেকের মুখ থেকে খবরটা জানতে পারল জিসান। এবার বের করল তার বাড়ির ঠিকানা, কিন্তু তার বাড়িতে গিয়ে যা শুনল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। লোকটির নাম মিশু, ঘরে তার স্ত্রী আর দুটা সন্তান আছে। মিশু আর আমিরুল সম্পর্কে মিশুর স্ত্রীর কাছে জানতে চাইলে মহিলাটি জানাল, স্যার, আমার স্বামী মিশু হাসান একটা ছোট কোম্পানিতে কাজ করতেন। উনার সাথে কাজ করত আমিরুলও। ওখান থেকেই দুজনের পরিচয়। কম দিনেই দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। আমিরুল প্রায়ই আমাদের বাড়িতে আসত, তবে তার স্ত্রী তাহমিনাকে কখনো আনা হয়নি। দাওয়াত দিলেও সে আসতে চায়নি কখনো। উল্টো আমিরুল বলতো তাহমিনার নাকি আমিরুল এর অন্যদের সাথে মেলামেশা তেমন পছন্দ ছিল না। আর আমিরুল তাকে খুব ভালোবাসে, তাকে হারাতে চায় না।
আমিরুলের আগের স্ত্রী ছিল। ঢাকাতে নিজস্ব বাড়ি আছে আমিরুলের। নীলিমার সম্পর্কের বোন ছিল নাকি তাহমিনা। আমিরুল তাহমিনাকে হঠাৎ ভালো লেগে যায়, কিন্তু সে চাইলেও নীলিমাকে ছাড়তে পারত না। কারণ আমিরুলের মা বাবা নীলিমাকে খুব ভালোবাসতেন। ওকে ছাড়তে গেলে হয়তো ঘর সম্পত্তি সবকিছু ছাড়তে হতো তাকে। তাই আমিরুল কাজের কথা বলে তাহমিনাকে বিয়ে করে এসে যশোরে থাকত। এতটুকুই জানতাম আমরা তার বিষয়ে। হঠাৎ একদিন আমার স্বামী কারো হাতে খুন হন, তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। স্থানীয় পুলিশ এ নিয়ে খোঁজ করলেও আজ অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি। তার কিছুদিন পরে আমিরুল এরও একইভাবে মৃত্যু ঘটে প্রমত্ত অঙ্গনা দ্বারা। কথাগুলো শুনে জিসান জায়গায় স্থির হয়ে যেন থাকতে পারছে না। রহস্য খুলতে এসে রহস্যের মারপ্যাচে তলিয়ে যাচ্ছে জিসান। খুনির সন্ধান করতে গিয়ে খুনের সংখ্যা অজস্র বেরিয়ে আসবে, আগে তো এমন ভাবনা ভাবার কথাই ছিল না। এবার আবার জিজ্ঞেস করল জিসান তাকে, আচ্ছা আমিরুল ঢাকায় কোথায় থাকতো সেটা কি আপনি জানেন? না স্যার, আমিরুল তার আর তাহমিনার ব্যাপারে তেমন কিছু বলতে চাইত না। কেমন জানি রহস্যের নিচে চাপা রাখত সব। মিশু বলতেন আমিরুল তার ব্যাপারে কিছুই বলে না, যা সব জেনেছিলেন তা নাকি আমিরুল কখনো কখনো মুখ ফসকে বলে ফেলত উনাকে। তাহমিনার কোনো ছবি হবে বা তাকে কখনো দেখেছ? না স্যার। আসি তাহলে। জিসান আবার নিরাশ হয়ে ফিরে এলো। তাকে এবার আমিরুলের আসল বাড়ির ঠিকানা পেতে হবে, ওখানে গেলে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে। হৃদিকা বসে আছে ডাক্তারের চেম্বারে। আদৃশ বেরিয়ে যেতেই হৃদিকা বেরিয়ে এসেছিল। ডাক্তার আবারও তাকে চেক আপ করলেন। সে তার হাতের ব্যাপারে বলল উনাকে। এবার ডাক্তার বললেন, মিসেস হৃদিকা রহমান, আপনার শরীরে যে ভাইরাসটা পাওয়া গেছে তা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, অতঃপর এ বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম আমি। ভাইরাসটা মানুষের শরীরে বা অন্য কোথাও কখনো নিজে থেকে জন্ম নেওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা সম্পূর্ণ মনুষ্য সৃষ্টি। এটা কোনো মাধ্যম খোঁজে কারো শরীরে পৌঁছানোর জন্য, আর শরীরে ঢুকে শরীরের কর্মক্ষমতা নষ্ট করে দেয়, যাতে অল্প বয়সে বার্ধক্যের ভাব চলে আসবে, ধীরে ধীরে শরীর অচল হয়ে পড়বে। এটার অংশ অনুযায়ী এর মোট 3 অংশ। পূর্ণাঙ্গ কাজের জন্য এর প্রথম অংশ অল্প আকারে দিতে হবে, আর পরের অংশ এর থেকে বেশি আকারে, আর তার পরের অংশ এর থেকে বেশি। এই 3 ডোজই একজনকে জীবন্ত লাশে পরিণত করতে সক্ষম। কি বলছেন ডাক্তার? তার মানে কি আমার শরীরে 2 ডোজ দেওয়া হয়ে গেছে? আপনার কথা মতো আপনার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, আপনি তা বুঝতেই পারেননি। এর মানে তো এটাই মনে হয় আপনার শরীরে 2 ডোজ দেওয়া শেষ, তাও টেস্ট করে দেখতে হবে আবার। এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই ডাক্তার? দেখুন, আমি ওষুধ লিখে দিতে পারব, কিন্তু কাজ করার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু ভাইরাস নতুন, তাই এত তাড়াতাড়ি তার পথ্য দেওয়ার সামর্থ্য বর্তমানে কোনো ডাক্তারের থাকবে না। তবে হ্যাঁ, যে এটা বানিয়েছে তার কাছে এর প্রতিষেধক নিশ্চয়ই থাকবে। ভাইরাসটা যেই বানিয়েছে সে নির্ঘাত কোনো বিজ্ঞ ও দক্ষ একজন, যে বিজ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। যেহেতু আপনার সাথে সে এমন করছে, তবে তো নিশ্চিত তার আপনার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা। আপনি তাকে শনাক্ত করুন, তারপর তার সাথে সবকিছু মিটিয়ে নিন, এতেই প্রাণরক্ষা পাবেন আপনি। আখি আজ আদ্রিতের গাড়িতে হাসপাতাল যাচ্ছে। আদ্রিত আখির ড্রাইভারকে আখির বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর বায়না ধরেছে আখি তাদের বাড়িতে যতদিন থাকবে আদ্রিতের গাড়িতেই যেখানে যাওয়ার যাবে। আজকে ড্রাইভার আনে নি আদ্রিত। অনেক দিন পর আখির সাথে একা সময় পার করার সুযোগ কি সে এমনি যেতে দিবে? বর্তমানে ড্রাইভও করছে আদ্রিত। আখি চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিত মনে মনে বলে চলেছে, আফসোস হয় আখি, একদিন যে আখি সারাদিন কথা বলে আমাকে বিরক্ত করত, গাড়িতে আমার সাথে একা ভ্রমণ করার জন্য না জানি কি কি করত, একবার আমাকে একা পেলে জীবনের সব গল্প অল্প মুহূর্তে বলে দেওয়ার প্রচেষ্টায় থাকত, সেই আখি আজ এত চুপচাপ,
সবকিছুই ওই ফালতু আদৃশের জন্য হয়েছে। আমি কথা দিলাম আখি ছাড়ব না ওই আদৃশকে। তোমার সুখ কেড়ে নেয় এমন সব লোককেই আমি দূর করে রাখব তোমার থেকে। হঠাৎ আখি বলে উঠল, গাড়ি থামান আদৃত। আখির কথায় জায়গা দেখে গাড়ি দাঁড় করাল আদৃত। কি হয়েছে আখি? শুভ্রতা আপু বাড়ির বাজার করছে দেখি। উনি তো কখনো বাজার করতে আসে না, বাড়ির কর্মচারীগুলো বাজার করে। দাঁড়ান আমি কথা বলে আসি। আখি নেমে গেলে আদৃত তার পিছন নেমে যায়। আখি গিয়েই শুভ্রতার হাত পাকড়াও করে। হঠাৎ আখিকে এভাবে দেখে হকচকিয়ে উঠে শুভ্রতা। আপু তুমি এখানে কি করছো? তুমি সবজি কিনতে এলে কেন? ঘরের কর্মচারীগুলো কই? ওই আসলে আখি দুজনই কাজ ছেড়ে দিয়েছে। নতুন কাজের লোক তো আর তাড়াতাড়ি করে পাওয়া যায় না। আর আদিলও একটা কাজে গেছে, ওই যে ব্যবসা খুলছে তোমার কথায় ওটারই কাজ, তাই আমি চলে আসলাম। আমি নতুন কাজের লোকের ব্যবস্থা করে দিব। ভাইয়াকে বলো ব্যাপারটা আদৃশকে না জানাতে। না তোমাকে কষ্ট করতে হবে না আখি, কাজের লোক আর লাগবে না। লাগলে আদৃশ দেখবে, আমি বরং আসি, কাজ আছে। শুভ্রতা চলে যেতে নিলে তার হাতে বেশ গাঢ় হয়ে ফুলে ওঠা খামচির দাগ দেখতে পেল। এই কি হয়েছে তোমার হাতে আপু? কে করল এসব? আরে কিছু না, রিহান দুষ্টুমি করেছে এসব, চলি এবার। অতঃপর চোরের মতো পালিয়ে গেল শুভ্রতা। আখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। আঁচড়টা রিহানের দেওয়া বলে মোটেও মনে হল না আখির, বরং মনে সৃষ্টি হল অন্য এক সন্দেহের। আখি আবারও চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছে আর আদৃত ড্রাইভও করছে। এবার নীরবতা ভেঙে বলল আদৃত, আখি আমি জানি তুমি রিঙ্কির ব্যাপার নিয়ে আপসেট। আসলে ও সহ্যের বাহিরের একটা ব্যক্তিত্ব, ওর কথা আমি কখনো কানে নেই না, কিন্তু ও তোমাকে এভাবে কথা বলবে বলে ভাবিনি। তুমি মন খারাপ করো না, ওকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আমেরিকা কেন পাঠাবেন? বিয়ে করে নিন ওকে, দেখতে তো সুন্দরী, তাছাড়াও অ্যাডাল্ট, আপনাকে পছন্দও করে, তবে ক্ষতি কিসে? আর কতকাল একা থাকবেন? কারো জন্য তো জীবন আটকে থাকে না। দাসানিয়ার সাথে কি হয়েছিল আপনার তা আমি জানি না, তবে আপনার জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। আদৃতকে জীবনে অন্য কারো সাথে এগিয়ে যেতে বলতে বুকে বড্ড পীড়া অনুভব করছিল আখি, তবুও তাতে মন দিল না। নতুন কোনো মনের অনুভূতির ডাকে সাড়া দিতে চায় না সে। একদিন যে আদৃতকে খুব করে চেয়েছিল, তাই হয়তো আজও তাকে অন্য কারো সাথে এগিয়ে যাওয়ার কথা বলতে খারাপ লাগছে। এদিকে বাকরুদ্ধ হল আদৃত। প্রথমত বুক ফেটে যাচ্ছে এটা ভেবে যে আখি কখনো তার মুখে কোনো মেয়ের নাম শুনতে রাজি ছিল না, সেই আখি আজকে তাকে অন্যের সাথে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছে। আর দ্বিতীয়ত আখির দাসানিয়াকে নিয়ে বলা কথাটা পেরেশান করে তুলল তাকে। আখির এমন কথার মানে বুঝে উঠতে না পেরে এবার প্রশ্ন করে বসল সে, দাসানিয়ার সাথে আবার কি হবে আমার? ওর সাথে কিছু থাকলে তো কিছু হবে। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আখি, পরিষ্কার করে বলো। কেন ডক্টর সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন। কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক, ও আমায় পছন্দ করত, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দেইনি। তবে সেদিন আপনাদের ডক্টরেট ডিগ্রি লাভ সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন যখন দাসানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন সেদিন আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি ফুটবল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘণ্টাখানিক ওই বন্ধ রুমেই ছিলেন, কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি হয় আদৃত বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদৃত সজোরে ব্রেক কষল গাড়ির। কি বলছো আখি এসব?
এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল, নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল, কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। অতিরিক্ত ব্যথায় হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন শোরগোলে ও বসতে চাইছিল না, তাই একটা কেবিন খালি পেলে ওকে নিয়ে সেখানে ঢুকি আমি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি তার তখন, কোথায় ব্যথা করছিল ঠিকভাবে বলতেও পারছিল না। তাছাড়াও ওর পারিবারিক কিছু সমস্যা ছিল যার কারণে মানসিকভাবেও অনেক ভেঙে পড়েছিল, তাই আমি ওকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলেও ও আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে, কিছুক্ষণ ওর পাশে বসতে। ও আমার ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়া আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার কাছ থেকে। আপনার আর দাসানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি। সেদিন আদৃশের দেখানো ভিডিও দেখে কি আমি দাদৃতকে ভুল বুঝলাম? কিন্তু দাসানিয়া সেদিন কেন বলল দাদৃতের সাথে তার সম্পর্ক? তার মানে কি দাদৃত আর আমাকে ইচ্ছে করেই আলাদা করা হয়েছিল? কি হয়েছে আখি, কি ভাবছ? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হাসপাতালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলেই আখি গাড়ি থেকে নেমে ছোটতে শুরু করল। আদৃত কিছু না বোঝেই তার পিছন ছুটে গেল। তার নাম ধরে ডাকছে, আখি কোথায় যাচ্ছ? আখি, দাঁড়াও। আখি আদৃতের কোনো পিছু ডাকে কান না দিয়েই একটা সিএনজি আটকিয়ে চলে গেল কোথাও। আদৃত এবার ছোটে তার গাড়ির কাছে এসে সিএনজিটার পিছু নিল। কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে গাড়িটা হারিয়ে ফেলল আদৃত। এদিকে বারবার আখিকে কল করলেও ধরছে না সে। আখিকে নিয়ে আদৃত পেরেশানিতে পড়ে গেল। আখি সোজা গেল সানিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারল সানিয়ার বিয়ে গত 5 বছর আগেই হয়ে গেছে। আখি দেরি না করে তার শ্বশুর বাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদৃত তাকে কলের উপর কল দিয়ে যাচ্ছে। এবার ফোন উঠাল আখি। কোথায় আছো আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকেই। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি, জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তা সোজাসুজি বলতেই তো পারো। বললাম তো এসে বলছি, আপনি হাসপাতাল যান। হুট করে কি এমন কাজে চলে গেলে যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এই দিকটা আমি একাই সামলাব। আখি কল কেটে দিল কথাগুলো বলে। আদৃত ভাবলেশহীন হয়ে রইল। আখি পৌঁছাল সানিয়ার শ্বশুর বাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। আখি জানতে পারল সানিয়ার স্বামীও একজন ডাক্তার, আর তাদের একটা মেয়ে সন্তানও আছে। আখি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সে উদ্দেশ্যে। রোগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া, তখনই তার কেবিনে প্রবেশ করল আখি। আখিকে হঠাৎ এভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? আমতা করে বলল সানিয়া। কর্কশ স্বরে জবাব দিল আখি। কিসের সত্য বুঝো না? দাদৃত আর তোমার সত্য। 6 বছর আগে যে ডং করে দাদৃত আর আমায় দূর করেছিল সে সত্য। আমি তোমায় আর আদৃতকে দূর করব কেন? আমি সেদিন কোনো ডং করিনি। আসলে তাই। তবে দাদৃতের প্রতি এত ভালোবাসার দোহাই দিয়ে এখন দাদৃতকেই ছেড়ে অন্যকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো কেমনে? আদৃত আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কথাটা বলতেই সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের একপাশ কেটে রক্ত বেরিয়ে আসে। আখি এবার তার চুল মুঠো করে ধরে নিল।
সানিয়া শত চেষ্টা করেও আখিকে না ছাড়াতে পারছে আর না তো তাকে জিম্মি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করেছে সানিয়া, কে আছো, বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমায় মেরে ফেলছে, সত্যটা বল নয়তো সত্যিই মেরে ফেলব। তুই আমাকে বলবি আদ্রিতের মতো লোক তোকে ধোঁকা দিয়েছে আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা শাকচুন্নি। ততক্ষণে হাসপাতালের বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকে আখিকে ছাড়াতে এগিয়ে এলেই পাশ থেকে পানির গ্লাস নিয়ে তার আগা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে বলল, আখি, কেউ যদি এক পাও এগিয়েছ তবে এখানেই মুহূর্তে এর লাশ ফেলব আমি। বল সানিয়া চুপচাপ, নইলে তুই আমায় ভালো করে জানিস সেটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাবব না। আখির রাগ সম্পর্কে ভালো জানে সানিয়া। বর্তমানে আখির রক্তিম বর্ণ ধারণ করে থাকা চোখের দিকে তাকিয়ে আর সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হল আখির কাছে। বলছি আখি, আমি সত্যটা বলছি, আগে গ্লাসটা নামাও। নামাব না, আগে বল। আপনারা প্লিজ যান, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাইরে যেতে বললে সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আখি, আমি তখন আদ্রিতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদ্রিত। শালীন মার্জিত তার ভাষা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া, সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদ্রিত। এমন ছেলের প্রেমে কোনো মেয়েই না পড়বে? আদ্রিত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না। যেখানে ওর মনের অনেক বড় এক জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি, যা তুমি না জানলেও আমি ঠিকই জানতাম। আদ্রিতের প্রেম বিরহে কত পড়েছি তা শুধু আমি জানি। যখন আশাহত হয়ে নেতিয়ে পড়েছিলাম তখন আশার আলো হয়ে আসলো আদ্রিস। আদ্রিস জানতে পেরে গিয়েছিল আমি আদ্রিতকে ভালোবাসি। সেদিন আদ্রিস আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে সেই প্রথম থেকেই। কিন্তু তুমি ভালোবাসো আদ্রিতকে, যে কোনো মূল্যেই আদ্রিসের তোমাকে চাই। এদিকে আমিও আদ্রিতকে খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল, আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জন পেয়ে যাব। প্রথমত আমি আদ্রিসের কথায় রাজি হই না, কিন্তু আদ্রিস আমাকে বোঝায় যে এছাড়া আমাদের আর কিছু করার নেই। তাই আদ্রিসের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালের সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদ্রিতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি, আর তখন সবকিছু আড়াল থেকে ভিডিও করে আদ্রিস। তারপর তোমাকে তা দেখায় তোমার শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চায় আদ্রিতকে নিয়ে, কিন্তু তুমি তাতেও বিশ্বাস করছিলে না, বরং আদ্রিতের সাথে ব্যাপারটা নিয়ে সোজাসুজি কথা বলতে চাইছিলে। কিন্তু আদ্রিস তোমাকে ঠেকায় এই বলে যে আদ্রিত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটায় তুমি আটকাও এই ভেবে যে এখানে আদ্রিত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না। তোমাকে কোনো মতেই বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদ্রিতের সাথে দেখা করার আগেই আমি তোমার কাছে আসি। তার মানে সেদিন যে তুমি বলেছিলে আদ্রিত তোমাকে ভালোবাসেন সেই কলেজ চলাকালীন সময় থেকেই, তাই আমাকে পাত্তা দিতেন নামনি, কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে। আমার মন ভাঙবে যাতে পড়ালেখা নষ্ট হবে আমার, তাছাড়া আমার বাবার সাথে উনার বাবার বন্ধুত্বের সম্পর্ক এতে খারাপ হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু আমি আমার বাবার আদরের একমাত্র মেয়ে। কিন্তু আদ্রিত তোমায় অনেক ভালোবাসেন। তোমাদের ব্যাপারে উনি এগুতে চান না শুধু আমার কথা ভেবে। উনি কখনো আমাকে মেনে নিবেন না আর আমার কারণে তোমাকেও কবু মেনে নিবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। এজন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিলে উনাকে আমার কাছে যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথাই বানোয়াট ছিল। তবে ওই রেকর্ডিং ওটা কি ছিল যেটাতে আদ্রিত তোমাকে বলছিলেন, আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া,
তবে আখি বাচ্চা মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আমি চাই না ওর এ বয়সে মন ভাঙুক, ও উল্টা পাল্টা কিছু করে বসুক, তাই যতদিন আমি বিষয়টা ওকে বুঝিয়ে উঠতে না পারছি ততদিন আমাদের ব্যাপার আর এগুবে না। হুবহু উনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছ বলো? আমি আর আদৃশ মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদৃতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সেই লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারত। শাকচুন্নি, আদৃতকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদৃত তোমাকে এড়িয়ে চলতে চলতে একসময় তোমাকে ভালোবেসে গিয়েছিল, সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠান পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল, কথাটা আমি জানতাম, আদৃত আমাকে আগেই বলেছিল। কিন্তু তার আগে আমি তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে, আর ততক্ষণে তুমি ওকে ভুল ভেবে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদৃত, হয়তো নিজে অনেক ক্লান্ত ছিল আর তুমিও ভুল বোঝা থেকে ওর সাথে আর সেদিন কথা বলনি, যাতে আমাদের জন্য ভালোই হয়েছিল। আমরা সেই অল্প সময়েই তোমার মনে ভুলের পাহাড় গড়ে তুলেছিলাম। তার পরদিন আদৃত তোমাকে এক জায়গায় ডাকায় তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিল শুধু দেখা করতে চায়। ঠিক তখন আমিও ওকে তোমার আর আদৃশের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদৃশকে জড়িয়ে ধরে কাঁদছিলে। আদৃত আর আমার ব্যাপারে সবকিছু জানার পর কিন্তু ভিডিওটা আমি পিছন থেকে করেছিলাম বিদায় এমন মনে হয়েছে যে তুমি আদৃশকে সুখে আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদৃতের মাথায় মুহূর্তেই রক্ত চাপে। সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দেওয়া নিয়ে আদৃশের হাত ভাঙতে এসেছিল, তেমনটাই ভিডিওটা দেখেও আদৃশকে মারতে চলে যাচ্ছিল আদৃত। তখন আমার একটা কথায় ও থমকে দাঁড়িয়েছিল। আখি তোমাকে ভালোবাসে না আদৃত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে, বিষয়টা বুঝে যেতে ও অনেক দেরি করে ফেলেছে। ও আদৃশকে ভালোবাসে অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় ভুগছে, কারণ এতদিন তোমার পিছন ঘুরঘুর করেছে, তোমার চোখে নাকি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে, কিন্তু সে এখন উপলব্ধি করতে পেরেছে সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শক্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনে ও একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরে ফেলত, তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই। আর আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছ যে তুমি ওকে ভালোবাসো না, ও শুধু তোমার মনের ভুল ছিল, তুমি আদৃশকে ভালোবাসো। ও তারপরও বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছ সেদিন, এটা ভেবে যে ও শুধু তোমার জন্য নিজের ভালোবাসার অসম্মান করছে। তবে এসব করে আদৃশ তোমাকে পেয়ে যেতে পারলেও আদৃতকে আমি নিজের করে পেতে পারিনি। ও কাউকে না জানিয়েই আমেরিকা চলে যায় হুট করে একদিন। তারপর আর যোগাযোগই রাখেনি। শালি, আজ তোকে আমি মেরাই ফেলব। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলি, তোকে তো আমি মেরাই ফেলব। আখি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারল। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ আনিয়েছেন। আখি, এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারেন না, আপনাকে আমাদের গ্রেফতার করতে হবে। যা এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি, বুঝতেই তো পারছিস মানুষকে ফ্রড কেসে জেলে যাবি, আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো জানিস, তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খ্যাপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। আখি সানিয়ার পাশে ছিল তখন, তাকে দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে, তাই আর সুযোগ না নিয়ে বিষয়টা রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান, আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না। আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা জানতো, আমার আপনাদের প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়।
তোরটা না হয় পরে দেখব সানিয়া, আগে আদৃশের ভাগটা দিয়ে আসি। সানিয়াকে আরেকটা জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আখি। অতিরিক্ত রাগে তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরের একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিলে রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসল আবার আদৃতের। নাম্বারটা দেখতেই বুক মোচড় দিয়ে গেল। যার জন্য এত কিছু করল তার জন্যই তো কিছু করা হয়ে উঠল না আখির। নিজের থেকে আদৃতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার। যে আজ অবধি আখিরই পথ চেয়ে বসে আছে, লোক কাউকে কতটা ভালোবাসলে এমন কিছুও করে যেতে পারে, হয়তো সে ভালোবাসার পরিমাপ করে উঠার সামর্থ্য আখির নেই। বর্তমানে এসবের কিছুই আখি আদৃতকে জানাতে চায় না, তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরল। কি হয়েছে আদৃত? কোথায় তুমি? আসছ না কেন এত সময় ধরে? আমি এখন আসব না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি, আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক এমার্জেন্সি, এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান, তাই বর্তমানে হাসপাতালেই ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেল আমিরুলের ঢাকার বাড়ির ঠিকানা, আশার আলো খুঁজে পেল সে। আমিরুলের বাড়ি অবধি পৌঁছালে নিশ্চয়ই তাহমিনা অবধিও সহজেই পৌঁছা যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে, অনেক এমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল আখি। পথিমধ্যে আদৃতের কেবিন, কেন জানি মন টালন সেদিকটায়, মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই কেবিনে। আদৃত এখনও কেবিনে ফিরেনি। আখি কেবিনের একটা চেয়ারে এসে বসল। আদৃতের সান্নিধ্যে মনের প্রশান্তি তো সেই 6 বছর আগেও পেত আখি। আজ কেবিনে আদৃত না থাকলেও তার গায়ের ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে সে। বিষাদে মন ছেয়ে আছে, একটা ভুল পদক্ষেপ, ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার পরিণামস্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার, সব কিছুই শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল আদৃতের হ্যান্ড ব্যাগের উপর। ব্যাগের চেইন খোলা, হয়তো তাড়াহুড়োয় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভিতর থেকে উকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনিতে যে কারো জিনিসে কখনো না বলে হাত না দিলেও আদৃতের ক্ষেত্রে কখনো ফর্মালিটি করেনি সে। তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় করে লিখা সুখ পাখি, নিচে ছোট আকারে লিখা আমার হিটলার আখি। আখি আলতো করে হাত বুলালো লেখাগুলোর উপর। আন্দাজ করতে পারল কেবিনে কেউ আসছে তখন, তাই ডায়েরিটা খুব গোপনে লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে? এই তো একটু আগে। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সবকিছু কি শুধু বলে বোঝাতে হবে আখি? বুঝে নেওয়ার ব্যর্থতায় বছরের পর বছর কাটিয়ে দেওয়া থেকে তো মুখে বলাই শ্রেয়। মানেটা কি বুঝে নেওয়ার চেষ্টা করা যায় না? ছলো ছলো চোখে আখির বলা কথাটা আদৃতকে আরও অস্থির করে তুলল। আদৃত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এই কি তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্তও শুকিয়ে গেছে, কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখি বসো তুমি, আমি ফার্স্ট এইড আনি। তখন সানিয়াকে মারধরে আখির হাতের কনুইয়ের নিচ অংশে অনেকটা কেটে গিয়েছিল আখির। আদৃত এবার বেগতিক পায়ে ফার্স্ট এইড বাক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি অপলকে তাকিয়ে আছে তার দিকে। এখনও ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করতাম আপনার ওই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডা সাহেব আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাদের ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা।
তুমি বড্ড বেখেয়ালি, এখনো বাচ্চামো যায়নি তোমার, উপর থেকে শাসন করার তো কেউ নেই তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিছু হারায় না। কথাটা বলে আঁখি উঠে চলে গেল, ডায়েরিটা এমনভাবে লুকাল যাতে আদৃত না দেখতে পায়। আদৃত বুঝে উঠতে পারল না আঁখির কথার মানে। জিসান পৌঁছালো আমিরুলের বাড়িতে, কিছুটা হতাশ হল সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতেও তো ফেরেনি সে। সেখানে গিয়ে আমিরুলের পরিবারকে জেরা করে জিসান। অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিনজরুল, আপনিই তো আমিরুলের বাবা? আমিরুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকত, কথাটা আপনি কবে থেকে জানেন? বাবা ও যশোর একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকত, মাঝে মধ্যে টাকা পাঠাত। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তার স্ত্রী নীলিমার দূর সম্পর্কের বোন ঋদুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়, আমাদের না জানিয়েই সেখানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। ঋদু না তাহমিনা? না বাবা, ঋদুই। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম ঋদু? ওই মেয়েটা নীলিমার দূর সম্পর্কের বোন ছিল, কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে, কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার উপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই, আর তারপর তো জানতে পারি আমিরুল ওকে বিয়ে করেছে। ঋদুর কি কোনো ছবি হবে আপনাদের কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশত কম, ছবিও উঠত না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিরুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজেই ফোন করে। কি? ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিষয়টা? হ্যাঁ বাবা। আর এটাও বলেছেন উনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, পারলে কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। উনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদৃশের ওখানে যেতে চায়নি আঁখি, সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদৃশের সামনা করতে হলে যে অনেক শক্তির প্রয়োজন হবে তার, এদিকে ভেবে পাচ্ছে না আদৃতকে কি সব জানানো উচিত। সবকিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে? সে কি সবকিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নিবে কি সবকিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্ট করবে কোনো ধ্বংসের তাণ্ডব? আদৃতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আখির, রাগ তার প্রচুর, হুটহাট চলে, না আসলেও যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আদৃত, তাতে নিজের ক্ষতি হবে কি না সে বিষয়েও কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আখি, বিষয়টা কি আদৌ জানানো উচিত হবে আদৃতকে? অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আখি আদৃতকে জানাবে সবকিছু। আদৃতকে কক্ষে না পেলে খোঁজ নিয়ে জানতে পারে আদৃত ছাদে, তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতেই থমকে যায় আখি, সামনে চলমান দৃশ্য চোখে ভাসতেই রিঙ্কি একটা শর্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদৃতকে, জোরে জোরে বলছে, আই লাভ ইউ আদৃত, আই লাভ ইউ। আদৃত তাকে সাথে সাথে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি, বুঝো না কেন? ভালোই ভালোই বলছি, আমেরিকা চলে যাও, আমি তোমার টিকিট বুক করে দিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না? তুমি বলো আমার মধ্যে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সির মধ্যে কি পেয়েছ যে দিন রাত ওর পিছন পড়ে থাকো? ও এমন কি দিবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটায় তোমার সাথে তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি গর্জে উঠে আদৃত হাত উঁচুতে উঠিয়ে নিলেও রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারত বুঝিয়ে দিতাম তোমায় আজ। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না।
আদৃত চলে আসতে নিলে আখিকে দেখতে পেল। আখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেওয়া হয়ে গেছে নিচে, ডাকতে এসছিলাম। আখি কিছুই শোনে বা দেখেনি এমন ভাব করে চলে গেল সেখান থেকে। আখি কিছু শোনেনি তো? রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে মনে, যা আমি মেনে নিতে পারব না। আখি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদৃতকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারল মনে, যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদৃতকে দেখলে হতো আখির। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। আখিও তো তাই করেছিল, কিন্তু অপ্রিয় এক তিক্ত সত্য আদৃতের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা আজ আগের মতো এত প্রখর না হলেও কম কোথায়। কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে, আখির সাথে যে আদৃশের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি কি করে আদৃতের পবিত্র জীবনে দাগ মাখাতে পারে? রিঙ্কির বলা কথাটা বড্ড আঁচড় কেটে গেছে আখির মনে মুহূর্তেই। না, আখি সেই সত্য আর বর্তমানে আদৃতকে জানাবে না। যদি আদৃত এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কিভাবে ফিরবে আখি তার জীবনের এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে, তার কারণ এখন অবধি বুঝে উঠতে পারেনি আদৃশ। শুভ্রতা তার শাশুড়ি মা আর রিহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছিল। বাড়ির প্রবেশ দ্বার দিয়ে ঢুকছিল তারা। আদৃশ তার রুমেই ছিল, তখনই আদিলদের কক্ষ থেকে হৃদিকার চিৎকার শোনা যায়, আদৃশ বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদৃশ আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদৃশ দরজায় লাথি মারছে আর ডাকছে হৃদিকাকে, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো, শুধু হৃদিকার চিৎকার শোনা যাচ্ছে, আদৃশ বাঁচাও আমায়, আদিল ভাইয়া প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আদৃশ লাথি দিয়েই যাচ্ছে হৃদিকাকে ডেকে ডেকে, হঠাৎ দরজা খুলেই হৃদিকা এসে ঝাপটে ধরল তাকে। আদৃশ তাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়। চুলগুলো উস্কো খুস্কো। এক প্রকার কাঁপছে হৃদিকা। পিছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। পেরেশানিতে জিজ্ঞেস করল আদৃশ, কি হয়েছে হৃদিকা? তোমার এ হাল কেমনে হলো? আদিল ভাইয়া বেশ কয়েকদিন থেকেই আমার উপর কুনজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে উনাকে এড়িয়ে চলতে শুরু করি, কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকালেন। বললেন নাকি শুভ্রতা আপু বাইরে, এদিকে উনি উনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খোঁজে দিতে, আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় হৃদিকা। আদৃশের শরীর জ্বলে উঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়েই বড় ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয় আদৃশ। প্রবল ঘুষিতে তাকে আছড়ে ফেলে ফ্লোরে। আদিলও এতটাই হতভম্ব হয়ে আছে যে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কি করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে ঝরে চলেছে তার জলের স্রোত। আদৃশ আবারও আদিলকে মারতে গেলে শুভ্রতা এসেই আদৃশের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদৃশ, বিশ্বাস করো আদিলও এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকে চিনো, ও এমন নয়। প্লিজ ওকে মেরো না। আর ও তোমার বড় ভাই। ওই হৃদিকা মিথ্যা বলছে। মিথ্যুক আর অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পিছনে ছুরি চালাবি। আজ তোদের আসল অবস্থান দেখিয়ে দিব আমি। কথাগুলো বলে শুভ্রতাকে লাথি দিয়ে পাশে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে আবারও মারার জন্য হাত উঠালে সেই হাত পাকড়াও করল আখি। চলবে।